আমার সব কিছু ভালো লাগে না বাপি। আমি কিচ্ছু চাই না, তুমি আমি কিচ্ছু চাই না। আচ্ছা পিতাজি, তারা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে কেন পিতাজি? পিতাজি দেখে আর মনে মনে ভাবে পিতাজি আরে বিশ্বাস না করিস তো না সেসব ময়না করতো আমি পিতাজি আমার বিয়ে দিবে বলে কত গয়না করিয়েছে, কিন্তু কিন্তু বিয়ের কথা শুনে আমার আনন্দ হচ্ছে না কেন? সেদিন তপস্যার দম্পতি অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকেই আমাদের বিশাল গোলমাল হয়ে গেছে। দাদা দাদা আমাকে বুকে করে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু দাদার চোখে দেখেছি আমি অন্য কিছু। তাই তো জ্ঞান ফেরার পর থেকেই আমি শুধু দেখতে পেলাম একটা সুন্দর ফুটফুটে পুড়ে, আর সেই পুড়ের মধ্যে ছোট্ট একটা উঠান, আর উঠানের এক করে একটা তুলসী গাছ। আর তখনই আমি দেখলাম দাদা আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কে? কে? দাদা আজ দাদা আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। হয়তো সংকীর্ণ নর্মলে এদিকে আসছে। সংকীর্ণ বড় হয়েছে, তাকে তো দাদা আমার সঙ্গে কখনো দেখে না। তুই হরি তার আগে তোর বিয়ে হোক, তারপর তো সম্পত্তি বিয়ে হবে। কত রকমের গয়না আমি দিয়েছি পিতাজি। জঙ্গলে তোকে বাবার চোখে পিতাজি তারপর চোখে পেলা, তারপর হল শক্তি। তোর মায়ের থেকে আনন্দ পিতাজি এটা কি পিতাজি? না না পিতাজি না, তোমাকে দেখাতেই হবে পিতাজি। কেউ হাত ধরো ধরো বলছি, কি আমার জিনিস যে তুমি আমাকে দেখাতে পারবে না? তুমি আমার কাছে লুকিয়ে রাখো কেন? হাত খোলো না পিতাজি, তুমি হাত খোলো। আমাকে দেখাও কি জিনিস তুমি লুকিয়ে রেখেছো, আমাকে দেখাও। খোলো না, আমাকে খোলো বলছি, কি দেখাও।
আসল পরিচয় গোপন করে রেখেছিলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। আসুন মনে রাখ, এবার আমাদের পরবর্তী কাজ হবে। অনেক খুশি হয়েছিস তো? এদের সঙ্গে করে ভালো করেছো। আর উনি সেনাপতি কিন্তু উনি তো আমার রথে বাপ, আর এরা দেবে আমার রথে বাপ। গোপর কথাতে আমি কোথায় শুনেছিলাম সব বলছি রাজি, সব বলছি। আরেকটু পরে দেখবি চন্দ্রকে এই বাবার পশুতে নাচ গানের খুব লেগে যাবে, খুব লেগে যাবে। করে নাচতে হবে। আর মানে কি তুমি বুঝতে পারছো না সঙ্গিনী? আমি তোমাকে বিয়ে করতে চাই। আজকে কন্যা হলো তুমি আমার স্বপ্নে ওই সামনে তোমাকে কবে ভুলে যেতে বলেছি ভুলে যাওয়া কি একটা সহজ? ভুলে যাওয়া বলতে কি ভুলে যাবো? না, তা সম্ভব নয়। আমি তোমাকে পাওয়ার জন্য নিজের রাজ্য ফেলে বারবার তোমাকে এখানে আসি এবং তোমাকে ভালোবাসি বলে তোমাকে সব কাজে সাহায্য করি। সাহায্য আমাকে করো না, সাহায্য করো আমার পিতাজিকে। আর তাছাড়া বাড়িতে একটা রাজ্য তা আমার সাহায্য। চন্দ্রগুপ্ত কি তখন তাও নেই যে এখন ওদের ভিতরে সেই ভিখারিকে বিয়ে করে আমি ভিখারিনী হবো, তখন তোমার মতো সামন্তরাটাকে বিয়ে করে রাজরানী হতে আমি চাই না। আমার বেটি সঙ্গিনী ঠিক কথা বলেছে। আমার সঙ্গিনীর কথা আর আপনার কথা কি আর? পিতাজির কথা আলাদা। পিতাজি, আমার পিতাজি তোমার সঙ্গে সঙ্গে বিয়ে হবে, আমি কথা দিয়েছি। তুমি কথা দেবে কে দাদা? আমার মনের খবর তুমি কতটুকু বোঝো? আমার পিতাজিকে মনে রেখে যে তোমার কথাতে আমাকে বিয়ে করতে হবে। আমি সব জেনে ফেলেছি, আমি এখন বড় হয়েছি। কত বড় হয়ে গেছে বেটা। বড় রেখাটা রূপকার করে তিন জায়গাটা সোজা হয়েছে কিনা দেখি। তিন জায়গাটা আমি জন্মেছি সে দুনিয়ায়। হরিদ্রির বুকে কদিন তুই পা দিয়ে হেঁটেছিস। ওসব কথা রাখুন মহারাজ। বলুন, আমার সঙ্গে সঙ্গীদের বিয়ে দিবেন কিনা? মহারাজ পর্বত, আজ পর্বত তোমার মহারাজ দেখতে পারবে না। তাহলে শুনে রাখুন মহারাজ পর্বত, আপনার পর্বতের মতন অহংকারী অনন্ত মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দেন। আর সব করে আমি সব করে ফেলে দিয়ে যাবো। এই আমি প্রতিজ্ঞা করে গেলাম। পিতাজি, এখন আমার কথা সব খারাপ যাওয়া। হ্যাঁ, এমন না বললে তোকে আমি তুলে আসতে দেবো। মহারাজ পর্বতকে তুই মুখে বলতে বলছি, অবাক করতে বলছি। আহা, বলছি বাপ তুমি আগে করো নাই, দিয়েছিলাম তোমার কথা দাবি। হ্যাঁ, গিয়েছিলাম কথা। আমার সঙ্গে এই কথা বুঝিয়ে দিলেন। আমার এই কথার চেয়ে আমার এই ভারতবর্ষ বেশ অনেক বড়। আমি তখন ওদের বাপ তুমি আরো করেছো। আরো করেছি। তবে কখন? আজ থেকে 20 বছর আগে ওই তমসার জঙ্গলে। মনে সেতু হ্যাঁ, তমসার জঙ্গলে আজ থেকে 20 বছর আগে ছোটবেলায় বেড়াকাদের হাত থেকে ওই উকিলকে ছিনিয়ে যাওনি।
বাচ্চাটা পড়ে গেল, বাচ্চাটা চলে গেল। পিতাজি, পিতাজি। এটা সত্যি হলো না। ওয়ার বাবা, রোহিতের বাবা। কত রাত থেকে ঘুম পাড়িয়ে গেলে ঘুম পাড়িয়েছে। আমি বলছিলাম আমাকে, এমনি করে তুমি যে বলতাম, পিতাজি, তুই ঘুমো, তোর মায়ের কোলে ঘুম। এই আজ আমি ওই মহারাষ্ট্রের তলা থেকে আমি উঁকি মেরে দেখতাম। হ্যাঁ, সত্যি, সত্যি পিতাজি, সব সত্যি। পিতাজি, সব সত্যি পিতাজি। মা মা আমাকে ঘুম পাড়াতে গাড়িকে ঘুম পাড়াতে চাইতো। মনে পড়েছে তো? হ্যাঁ, সব মনে করেছে পিতাজি, আমার সব মনে পড়েছে। মা আমাকে বকতেন আর তুমি তখন মাকে খুব ধোকা দিতে। আর বলতে আমি তোমরা দুজনে মিলে হাওয়া করে খুশিতে হাসতে। কিন্তু কিন্তু পিতাজি, আচ্ছা আচ্ছা বলো পিতাজি, বলো তো তুমি আমার সত্যিকারের পিতাজি না? বলো না, মা আমার সত্যিকারের মা ছিল না? বলো না পিতাজি, বলো না, বলো না, তোমার কাজ। বলো বলো না পিতাজি, তুমি সত্যি করে বলো না, কে আমার মা, কে আমার সত্যিকারের পিতাজি? বলো বলো বলো। এদিকে আদর করতে না বললে, তুই আমার বড় দেখি, বড্ড অভিমান। পিতাজি বলতে যা। চল বেরি চল। তোর আবার পুজোর সময় হয়ে এলো। পুজো করতে পেরে ও আর কিছু চায় না বললে। ওই কাল সেই কণ্ঠস্বর, আশা পর্বত, ওম নাম কি? রঙ্কিনী, রঙ্কিনী দিদি, ওর নামটা ওর মা রেখেছিল বলে। যা বেটি যা, মন্দিরে গিয়ে মায়ের পুজো কর। আর পুজো হলে একটু প্রসাদ বাজিয়ে দিবি। আমি কিন্তু সাথে শব্দ পেলাই না। আমার মায়ের হাত থেকে মায়ের প্রসাদ আমি নেব। অন্ধকার একটা পাহাড়ের পাশ থেকে হেঁটে রেডি করে সূর্যটা উঠেছে। তবে কি চাণক্যের জীবনের প্রভাব হলো হোটেল গঙ্গামার একটা সাথের উপর এক ঝাঁক বিড়াল কাঠ কুকুর ভিড় করে বসেছিল। বিড়াল ছুটে পালিয়ে গেল, কাঠ তুলে গেল, কুকুরেরা টানা ধরতে গাছে এগিয়ে বসল। আর তখনই দেখতে পেলাম ধর ধরে তিন কঙ্কাল। আচ্ছা বলো তো, ও পুজো পেলে আর কিছু চায় না, তাই না? আর বলে, ও সেই ছোট্টবেলা থেকে পুজো করতে খুব ভালোবাসে। ও মার সাথে পুজো করতো কিনা? কিসের জন্য ভালোবাসে? শিবের না সত্যি? শক্তি গুণে Oh,
করেছি মহারাজ ধনানন্দকে। ইতিহাসের কাল পুরুষ মহারাজ ধনানন্দ এখন এই হাত রাক্ষসের হাতের মুঠো। মহারানী বসন্ত মঞ্জুরি এখন রাক্ষসী, রাজভাতা উপানন্দ কিংকর্ত কবি মূঢ়। এই যে প্রাতঃকালের পাথরগুলো আমার চোখে কথা বলে, প্রস্তর নির্মিত ইটগুলো আমাকে দেখে খাবে। আমার রাজনীতির টপুরা বর্ষিতে গাথা হয়ে গেছে। এবার রাখো পড়া পড়ার পালা। মহারাজের প্রতি চলে উপানন্দের চলে স্নেহটুকু রাক্ষসীর মতো। যাত্রা কি করেছে
অপেক্ষা কর। যেমন দাঁড়িয়ে আছিস ঠিক তেমনি দাঁড়িয়ে আছিস। আমি এক্ষুনি আসছি। উপানন্দ সম্রাট, উপানন্দ সম্রাট। তুমিও সাবধান চিৎসিতি, এই আমাদের আসল পরিচয় না, ওরা যেন জানতে না পারে। রাত্রে সব বলবো, গুরুদেবের পত্র পেয়েছি। কি করে পেলে? আমি যখন রাজস্থানে রানীকে গান শোনাতে গিয়েছিলাম, তখন এক তীরেতে করে তীরে বাধা ছিল গুরুদেবের পত্রখানা। দেখি দেখি ওরা কি বলো? কেন কেউ বলো? তুমি তোমার মনের আদর করিয়ে আমার পাশে এসে দাঁড়াও। মহারাজ ধরো নন্দকে সে মন দর্শক করতে দিয়ে না। আমি কথা দিচ্ছি দাদা, আমি আমার জীবন দিয়ে তোমার জীবনের কলঙ্ক মুছেই দেবো। মহারানীকে প্রাসাদ থেকে বার করে দেয়। কারাগারে নিক্ষেপ কর। তারপর তুই আমি দুই ভাই মিলে মাকে ফিরিয়ে নিয়ে আসি, চল চন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসি, চল। দাদা তোমাকে দেখে আমার কষ্ট হয়ে যাবে। হবে না? তুই আমার মায়ের পেটের ভাই, ওই মহারানীর মতো। তুই কি করে বাড়ি থেকে এসেছিস? কেন এসেছিস তুই মূর্খ? মহারানীর কথা ওদের শুনতেই হবে। একটা কথা শুনি না, কেন শুনবি না রে আমার? মহারানীর কথা ওদের শুনতে হবে, এই প্রাসাদে থাকতে হবে, আভিজাত্য শিখতে হবে, মাথা হেট করে মহারানীর সমস্ত আদেশ করে পালন করতে হবে। নিশ্চয়ই তোকে আদেশ করবো। না করলে আমি তোকে এই প্রাসাদ থেকে দূর করে আনবো। আমি বলেছি মহারানী, খুব কড়া করে বলেছি, শাসন করে জীবনে কোনদিন তোমার বাধ্য হবে না। তাহলে সম্রাট পান করো, আমি আসবো। ও দেখো আমি যাইবো, শোনো। না, আমি সেই নারদ দৃশ্য দেখতে পারবো না। কেন বলবি না? এই তো একটা আভিজাত্যের অঙ্গ। সংবাদ পান কর। কখনো না। আমি তোকে চাউর করবো। চাবো কেন দাদা? মহারাজ ধরানন্দের প্রাসাদে তুমি সিদ্ধি অপাত আছে কিংবা আগুন
আর সর্বশক্তি ওই মহামন্ত্রী। নমস্কার করলাম বলে মহামন্ত্রী হাসলেন, মহারানী হাসলেন, মহারাজ ঘোড়া বন্ধু আপনি হাসলেন না তো? আসুন, তার উপরে হাসুন। মহারাজ গরম ঘটা এখন কি তোমার মধ্যে কাজ বলো না জমি খাবে বলতে কিন্তু আরো দুদিন সময় লাগবে না, আরেকটিও সময় নেই বড় ভট্টারিকা। আজ আপনি চাবুক পাচ্ছেন বলে আপনি দুঃখ করবেন না, কারণ আপনার আরেক ভাইকে খুব তাড়াতাড়ি হত্যা করতে হবে। সেজন্যই আপনি যতটা কঠোর করতে পেরেছেন, আমি কৌশলে ভাইয়ের উপরে আঘাত হানিয়ে তার পরীক্ষা করিয়ে নিলাম। চন্দ্রগুপ্ত ধরা পড়েছে। তোরা পড়েনি তুমি তার সংসারে মিলেছে কোথায় সেই দাসী পুত্র চন্দ্রগুপ্ত? তোমার সিংহাসন ওই সিংহাসন শত্রু মোহনের পর্বতে সে আশ্রয় নিয়েছে মহারানী বড় ঘটা মহারাজ আমি শুধু এবার আমার কার নাই বেশি সাথে আমার শত্রু আমি সব খবর রাখি। হ্যাঁ হ্যাঁ মহারাজ আমার স্বামীর শত্রু খবর আমি চিত্র করবো মহারাজ পর্বতের পুত্র মহারাজকে বলব আমি ছোট্ট এক ভূপন্দের সমস্ত রাজা, আমি বিশেষ পরম ভট্টারক মহারাজ ধনঞ্জয়ের পক্ষে সাক্ষাৎ করতে এসেছি। বন্ধু চিন্তামন না করলে আমার কথা মেনে নেওয়া মহারাজের ক্ষমতা নয়। সত্যদার সকল দাসের চন্দ্রনন্দন নন্দাল দাবাগত বৃন্দ ক্ষমা করবেন। ওই যে সরদাস লোককে আমার কাছে নিয়ে এলেন, আমি সন্দেহ কাজ করেছিলাম, কিন্তু উনি বললেন বললেন আমি চেয়েছিলাম পর্বতের কন্যা শঙ্করীকে বিয়ে করতে, কিন্তু পর্বত রাজি হলেন না, কারণ আমার শত্রু চন্দ্রগুপ্তর সঙ্গে পর্বত সঙ্গিনী বিয়ে ঠিক করেছেন এবং আমাকে করেছেন অপমান। আমার বন্ধু মলয়কেতু কোন বিশেষ দ্বারা অপমানিত, তাই আমি আর মলয়কেতু ও চন্দ্রগুপ্তের বিরুদ্ধে পর্বতের বিরুদ্ধে বরং ভট্টারক মহারাজ ধনঞ্জয়ের পক্ষে আমরা যোগ দিতে চাই। সরদার আমাদের পরম শহীদ নেতৃত্ব বর্ণাতে
ভিক্ষুক ব্রাহ্মণ আমার কত ক্ষতি করেছে আপনারা সবাই জানেন। অত দুঃসাহস এই ভিক্ষুক ব্রাহ্মণের আজ আমার রাজ্য অভিষেক জীবনের সবচেয়ে সুখের দিন, অথচ এই শুভ দিনে সমস্ত আয়োজন বন্ধ করে দিয়েছে। তুমি হিংস্র কুটির, তুমি কুটির চালক, তুমি ভিক্ষুক। না, অধীর হয়ে যায়নি। সব কিছু পৃথিবী শুনতে পাচ্ছে আমার প্রজারা। আমি প্রকাশ্য রাজপথে ঘোষণা করছি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার আমি প্রস্তাব করলাম। তুই কেমন মাথাকে চিৎকার দে। তুই কি অসুস্থ নাকি? আমি অসুস্থ নই, আমি উন্মাদ নই, আমি চন্দ্রগুপ্ত মৌর্য। আমি ওই ভিক্ষুক ব্রাহ্মণকে পরিত্যাগ করে রাজা বেরিয়ে যাও তুমি এখান থেকে। তোমাকে পরিত্যাগ করে আমি আমার মহামন্ত্রী রূপে রাক্ষসকে আহ্বান করলাম। আমি আমার প্রস্তাব আমরা অনেকে কঠিন দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। তাই ভগবান একলিঙ্গের কাছে আল্লাহ নিয়ে বলছি, আমি সর্বতভাবে এই সার্বভৌম ভারতবর্ষের শুভকামনায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আপনার মন্ত্রিত্ব গ্রহণ আমার ইচ্ছা যদি আমি এই সম্মান না করতাম তাহলে তুমি এই মহান দায়িত্ব অথচ ওই শিশু নদীর সর্বদৌত্তরণ যে সপ্তাহে চন্দ্রগুপ্তকে তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তোমার কাছে আমি আবার ফিরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করো না। তবে সেই জন্য তুমি আমার সে বলল আমি পরাজিত, আবার পরাজিত। তোমার শক্তি খাবে না ওই সমস্তের ওই অহংকার তোমার ব্রাহ্মণ আমিও ভুল করেছি গুরুদেব। আপনি ব্রাহ্মণ, ক্ষমাই তো আপনার ধর্ম। আমি আপনার দয়া করে বলছি, আমি সব ভুলে গেছি। রাজা বধির ম্লান মুখ থেকে আমি আমার কবল ভুলে গেছি। আমিও ভুলে গেছি বাবা। আমি যে ওদের মা। আমি ওদের ভাই। তাই হোক
তোমরা রাজা সাজিয়ে নিয়েছো। আমরা সিংহমুক্ত হয়েছে গুরুদেবকে প্রণাম করে, তোমাকে প্রণাম করে, আমার ওই ভাইকে আলিঙ্গন করে আমরা পান গুরুদেব, এবার উৎসবের আদেশ দিন। নিষ্ঠুর নির্দয় চাণক্য, আমার তুমি ওনাকে হারাতে চাও। নিশ্চয় তুমি সাথে তুমি দেবে। কার মূল্য